অন্য রোগের সঙ্গে কি আর্থারাইটিসের কোনো সম্পর্ক আছে? এই আর্থারাইটিস রোগ দিন দিন কেন বাড়ছে? আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার পিজি অর্থাৎ এসএসকেএম হাসপাতালের রিউমাটোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং আপনাদের অতি পরিচিত চিকিৎসক প্রফেসর ডক্টর অলোকেন্দু ঘোষ। নমস্কার, আমি ডাক্তার অলোকেন্দু ঘোষ, প্রাক্তন বিভাগীয় প্রধান, রিউমাটোলজি বিভাগ, পিজি হাসপাতাল। আজকের বিষয় খাওয়া দাওয়ার সঙ্গে বাতের যে যোগাযোগটা, সেটা একমাত্র গাউট এই অসুখের সঙ্গে ভীষণভাবে জড়িত প্রমাণ করা গেছে। গাউটটাকে বলে ক্রিস্টাল আর্থ্রাইটিস। কীভাবে বোঝা যায়? যে সচরাচর গাউটটা পুরুষ মানুষের অসুখ, মূলত মহিলাদের কম বলবো আমরা। তো এই পুরুষ মানুষের মধ্যে ওজনটা বেশি, কোলেস্টেরল বেশি, প্রেশার বেশি, এবং আমার দেখা যাচ্ছে যাকে আমরা বলি ভুঁড়ি বেশি। এবং তার হঠাৎ করে একদিন মাঝরাতে বুড়ো আঙুলটা, বাঁ বা ডান বুড়ো আঙুলটা ব্যথা হলো, ফুলে গেল, লাল হয়ে গেল। 3-4 দিন ব্যথায় ছটপট করলাম, 2-3টে ব্যথার বড়ি খেতে হলো, তারপরে কমলো এবং তারপরে একদম সেরে গেল, আর ব্যথা নেই। আমার মনেই নেই যে ঘটেছিল। আবার 3-4 মাস বাদে হঠাৎ কোনো একদিন আবার এইটা। তো এই যে গাউট, এবং এটা ইউরিক অ্যাসিড বেশি, তো ওষুধের সাথে সাথে যেটা জরুরি হয় সেটা হচ্ছে ওষুধের আগে খাওয়া দাওয়া। এবং খাওয়া দাওয়ার মধ্যে সেটার মধ্যে দুটো জিনিস খুব স্ট্রিক্টলি সারা জীবন বাদ রাখা উচিত, সেটা পাঁঠার মাংস এবং সামুদ্রিক মাছ। এছাড়া যারা অ্যালকোহল খান সেটা বন্ধ রাখা। এবং এছাড়া বাঁধাকপি, টমেটো, পালং শাক, ডাল কোনোটাতে বাধা নেই। এবং দেখা গেছে যে ওই জিনিসগুলো খেলে ইউরিক অ্যাসিড যতটুকু বাড়ার সম্ভাবনা, সেটা আবার আমি ওষুধ খাচ্ছি, ফলে সেই বাড়াটুকুও হবে না। ফলে আদারওয়াইজ বাকি যে অসুখগুলো আছে, এই অসুখগুলোর মধ্যে কোনোটাতেই খাওয়া দাওয়া নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়ার বেসিক প্রিন্সিপাল যেটা আমরা বারে বারে সবাই জানি, সেটা হচ্ছে ওজন যেন না বাড়ে, এমন খাওয়া খাবো না যাতে আমার ওজন বাড়তে পারে। আর এমন খাওয়া খেলাম যেটাতে আমার ব্যথা বেড়ে গেল, সেটা বাদ। ফলে আমি যদি একটা খাবার খেয়ে সুস্থ আছি আজ অবধি, তাহলে অ্যাডভাইস হবে আজ অবধি যা খেয়েছেন সেটা সব নিশ্চিন্তে খান, আর আজ অবধি যা খাননি নতুন করে কাল থেকে শুরু করবেন না। তাহলে এই হবে ডায়েটারি প্রিন্সিপাল, যে খাওয়া নিয়ে আমি যা খেয়ে সুস্থ থাকছিলাম সেইটা আমি খেয়ে যেতে পারি, আর যেটা খেলে আমার শরীরে কষ্ট বোধ হচ্ছে সেইটা নতুন করে খাবো না। কিন্তু আদারওয়াইজ আমার অন্য কোনো খাওয়া নিয়ে ভাবনা চিন্তার খুব একটা কিছু কারণ নেই। হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে বললেই তাদের মন খারাপ হয়ে যায়, যে কেন এটা বলা হচ্ছে, ওষুধপত্র তো ভালো। ঠিকই, সার্জারিটা নিয়ে তো সবারই একটুখানি ইনহিবিশন থাকে। তবে হাঁটু রিপ্লেসমেন্ট এখন টেকনিক্যালি এতটাই স্কিলড হয়েছেন, এবং অর্থোপেডিক সার্জনরা এটা এখন এতটাই বেশি করছেন যে এক্সপার্টাইজ সেই হিসেবে প্রচুর ভালো হয়েছে। এবং এই হাঁটু রিপ্লেসমেন্টের পরে ভালো থাকা রুগীর সংখ্যা খুব বেড়েছে। ফলে আমার এবার হচ্ছে হাঁটু রিপ্লেসমেন্ট কখন করাতে হবে, মানে আমাদের বয়স্ক ডাক্তারবাবু যারা বহুদিন ধরে রুগী দেখছেন, তারা অনেক সময় সামারি করলে একটাই কথা বলেন, হাঁটু রিপ্লেসমেন্টটা রুগী ঠিক করবে, ডাক্তারবাবু ঠিক করবে না। ব্যাপারটা কি, আমার ব্যথাটা এতটাই অসহ্য, রাত্রে ঘুমোতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, প্রতিদিনের ভালো থাকাটা আমি কোনোভাবে উপভোগ করতে পারছি না। এবং আমি অনুভব করছি যে আমার কষ্টটা আমাকে এমন জায়গায় ঠেলে দিচ্ছে যে আমি চারপাশের পরিবেশটা আমার জন্য একটুও মানসিকভাবে আনন্দদায়ক নয়। তো সেইটা আমি যদি আমার বোঝা হয়ে উঠতে থাকি, সেই হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, যে না, হাঁটুর জন্য আমাকে এবার অপারেশনটা করাতেই হবে। আমি ঠিক করব, পরের দিন সকালে বাড়ির লোককে বলবো যেখানে পারো নিয়ে চলো, অপারেশনটা সেরে ফেলতে হবে। আর সার্জনের দিক থেকে, সার্জনরা তো যেমন বললাম এখন ভীষণ ভালো পদ্ধতি এসে গেছে, এবং অনেক রকম পদ্ধতিতে হচ্ছে। আগে যতবার কষ্ট হতো তার থেকে কষ্ট দিনের দিন কমছে, এবং দুটো হাঁটুই বেশিরভাগ সময় দেখা যায় ক্ষয়প্রাপ্ত হয়েছে, অপারেশন হয়ে যায়। তো ফলে অপারেশনের পরে বেশিরভাগ রুগী ভালো থাকার সুযোগ অনেক পায়। তো ফলে হাঁটু রিপ্লেসমেন্ট এখন একটা খুবই ভালো জায়গায় এসে গেছে হাঁটু নি অস্টিওআর্থ্রাইটিসের জন্য। নি আর্থ্রাইটিস যদি ডায়াগনোসিস ঠিক থেকে থাকে, এবং ডায়াগনোসিসের পরে প্রয়োজনীয় যা ইনফরমেশন সার্জন নিয়েছেন যে হাঁটু
তার চারিদিকের যে মাংসপেশি টেন্ডন মানে হাঁটুটাকে যারা ধরে রাখবে তাদের পরিস্থিতি দেখে যদি অপারেশন সাব্যস্ত হয় তাহলে তো বেশিরভাগ সময়তেই দেখা গেছে অপারেশনের পরে খুব ভালো রেজাল্ট, ব্যথা কমে গেছে, নর্মাল লাইফ, এবং আমি হাঁটুর ব্যথার আগে ঠিক যা যা করতাম সেগুলো আমি আবার স্বাভাবিকভাবে করতে পারবো। ফলে হাঁটু রিপ্লেসমেন্টের পরে কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ হাঁটু অনেক গুণ বেড়ে যায়। ফলে আমার স্বাভাবিক কাজকর্ম, হাঁটা চলা সবই হতে থাকে। এবং মানসিকভাবে খুব জরুরি, মানসিকভাবে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। কারণ আমি একটু পাটা কমজোরি, আর 5 জনের মাঝে দাঁড়ালে আমি বুঝতে পারছি আমি মানসিক একটা ইনহিবিশন হচ্ছে যে ওরা কি ভাবছে, ওরা কি ভাবছে, সেই ব্যাপারটা চলে যায়। মানসিকভাবে আমার স্থিতিশীলতা অনেক গুণ বেড়ে যায়। ব্যথার ওষুধটা যতটা কম ব্যবহার হবে, মানে আমরা 2 ধরনের অসুখ বলেছি। একটা অসুখ বললাম যেটা বয়সকালে হয়, অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডিলাইটিস। তার মানে আমার 60 বছর 70 বছর বয়স, হাঁটুতে ভীষণ কষ্ট। তা আমার বয়সের জন্য ব্যথার ওষুধটা কিন্তু যতটা কম খেতে পারবো ততটাই ভালো থাকবে। আর ব্যথার ওষুধের পাশাপাশি আর একটা অপব্যবহার যেটা আমরা দেখি সেটা হচ্ছে স্টেরয়েড। এই স্টেরয়েড ওষুধটা সাংঘাতিকভাবে ম্যাজিক ওষুধ, কিন্তু এটা সেই ড্রাগের মতো, অ্যালকোহলের মতো একটা নির্ভরশীলতা বাড়িয়ে দেয়। কারণ এটাতে ব্যথা কমিয়ে দেয় ম্যাজিকের মতো, এবং এটা একটা সেন্স অফ ওয়েলবিং, আত্মবিশ্বাস, সেই সিউডো একটা বিশ্বাস বাড়ায় যে আমি খুব ভালো আছি। তো এইটাতে ক্ষতিগুলো খুব বাড়ে। যেমন প্রেশারের ওষুধ, স্টেরয়েড খেতে হলে প্রেশার বাড়বে, সুগার বাড়বে, হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে, অল্প বয়সে ক্যাটারাক্ট হয়, রক্ত বমি, কালো পায়খানা, নানাবিধ সমস্যা যেটা আমার অজান্তে ঘটতে থাকবে। আর ব্যথার ওষুধ খেতে থাকলে তো কিডনির সমস্যা হতে পারে, রক্ত কমে যেতে পারে। তো সেই জন্য ওইটা যতটা সম্ভব অ্যাভয়েড করে পারিপার্শ্বিক ব্যায়াম, ফিজিওথেরাপি, অন্যান্য ওষুধ। আর এবারে হলো দ্বিতীয় যে তাহলে ওষুধ যদি খাই আমি বাতে সারা জীবন খাবো না, মাঝে বন্ধ হবে। তা আমাদের উল্টো দিক দিয়ে রুগীকে প্রশ্ন যে যার সুগার হয়েছে সে কি কোনো দিন ভাবে যে আমি সুগারের ওষুধটা কবে বন্ধ করব? প্রেশার যে ওষুধ খায় সে কি কোনো দিন ভাবার সুযোগ পায় যে আমি তো মাঝখানে কি বন্ধ করে দেবো? কেউ ভাবে না। তা যদি আমি প্রেশার, সুগার, অ্যাজমা, কোলাইটিস, কোলেস্টেরল, থাইরয়েড না ভাবি, তো বাতের জন্য হঠাৎ করে আমাকে ভাবতে হবে কেন যেটা আমি কবে বন্ধ করব? ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখলে ওষুধ তো অবশ্যই কমে যায়। এবং আমি যদি 3টে ওষুধ খাচ্ছিলাম, একটা স্টেজ আসবেই যদি আমি ভালো থাকি, একটা ওষুধেই ভালো থাকা যায়। তো ফলে ওষুধপত্রটা নিয়মিত যে আপনার লোকাল ডাক্তারবাবু যিনি দেখেন তার সঙ্গে যোগাযোগ রাখলে ওষুধটা ধীরে ধীরে কমানো যাবে, তবে বন্ধ হবে না। বন্ধ তো কোনো দিনই কোনো ওষুধ করা যায় না। ইনফেকশন যারা আছে তাদের ওষুধ ছাড়া, আমার একটা মেনিনজাইটিস হলো, নিউমোনিয়া হলো, টিবি হলো, ইনফেকশন, অবশ্যই একটা শিডিউলে ওষুধ খেয়ে বন্ধ হয়ে যাবে। ইনফেকশন ছাড়া যেগুলো আমরা ক্রনিক অসুখ বলি তাদের ওষুধ তো আমাকে সারা জীবন খেতে হবে ভালো থাকার জন্য। সেই জন্য বাতের ওষুধও তাই, সারা জীবনই খেতে হবে, নিয়ম পালন করে খেতে হবে, অসুখের সঙ্গে খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ করতে হবে। আর ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিয়ে ধীরে ধীরে কীভাবে কোন ওষুধটা কমবে আমরা জানতে পারবো। সাঁতার কাটাটা তো সাংঘাতিক কাজের জিনিস। তার মধ্যে আমাদের যে একটা অসুখ বলছিলাম অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সেই অসুখের সাঁতারটা একটা চিকিৎসা, সে অসুখে ব্যায়াম চিকিৎসা, ওষুধ ছাড়া, ওষুধের আগে। আর অস্টিওআর্থ্রাইটিস হাঁটুর জন্য সাঁতার কাটাটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়। তো সেটা যদি অল্প ব্যথাতে সাঁতার কাটা শুরু হয়ে যায় তাহলে ব্যথাটা তো অনেকটা কমিয়ে রাখা যায়। ফলে সাঁতারটা একটা খুবই ভালো চিকিৎসা সেই হিসেবে বলা যায়। আর ভালো থাকার জন্য সেটা একটা উপায়ও বলা যায়। ফলে সাঁতার কাটার সুযোগ থাকলে সেই সুযোগ তো নিশ্চয়ই নেওয়া উচিত। ফল খাওয়া, ডাল খাওয়া, সবজি খাওয়া, রেগুলার ভিত্তিতে এক্সারসাইজ, ওজন না বাড়ে। আর সবচেয়ে জরুরি যেটা বলছিলাম বারে বারে, দুধ, দই, ছানা, পনির, যেগুলোতে বনে নিউট্রিশন পাওয়া যায় সেই দিকে নজর দেওয়া। আর এক্সারসাইজটার উপরে ভালো রেখে চেষ্টা করা। এই দুটো যদি একদম ছোটোবেলা থেকে এনকারেজ করা হয় তাহলেই অনেকটা ভালো থাকার সুযোগ বেশিরভাগ পায়। কিন্তু আজকের প্রজন্ম আনফর্চুনেটলি এই এক্সারসাইজ থেকেও সরে আসছে। খাওয়া দাওয়া নিয়েও তাদের মধ্যে একটা সাংঘাতিক অনীহা। সেটা বোধহয় প্রথম থেকে বাড়িতে খুব বেশি অ্যাটেনশন, মানে খাবে না, খিদে হচ্ছে না,
রবি ঠাকুরের ছোটবেলার বইটই পড়লে মনে হয় যে তারা যেভাবে বড় হয়েছিলেন এবং সেখানের সঙ্গে আজকের বড় হওয়ার আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। তো সেই আকাশ পাতাল তফাৎটাকে যদি আমরা আস্তে আস্তে একটুখানি একটা যেটা স্বাভাবিকভাবে বড় হওয়া সেই প্রচেষ্টাটা করা হয়, তাহলে ছোটরা স্বাভাবিক বড় হলে স্বাভাবিকভাবে ভালো থাকারও সুযোগ অনেক গুণ বেশি পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অলোকেন্দু ঘোষকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ভালো থাকার উপদেশগুলো পেতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।